উপস্থিতি আজকের এই ফুরাম পরিস্থিতি বাংলাদেশ ইউকে আয়োজিত মত বিনিময় সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যত ব্যস্ততার মাঝে আপনারা আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ফুরামের সভাপতি সৈয়দ এনামুল ইসলামকে, এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রশান্ত পুরকাস্ত বিইএম, এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, এবং আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দা সুলতানা শিক্ষা, এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ, এবং উপস্থিত সাংবাদিক এবং সহকর্মীবৃন্দ। আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছরই নির্বাচন আছে। নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু এবং বাইরে যারা নিপীড়িত মানুষ, তাদের উপর একটা নির্যাতন শুরু হয়। তো আমরা আগামী 13ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই নির্বাচনকে সামনে রেখে 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আপনাদের সাথে একটা মত বিনিময় সভার আয়োজন করছি। আমি এখন স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল কাদের চৌধুরী মুন্না। সকলের প্রতি সালাম এবং আদাব। আপনারা আমাদের প্রেস ক্লাবে আজকে এই সংবাদ সম্মেলন করছেন, সেই জন্য আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনারা আমার সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব এখানে ছিলেন, প্রেসিডেন্ট সহ অপরাপর, তো তারা সকলেই বলেছেন যেহেতু আমি এখানে আছি আপনাদেরকে সকলকে স্বাগত জানানো। আপনাদের প্রতি এই কমিউনিটির মানুষের জন্য সবাই এই লন্ডন বাংলা প্রেস ক্লাব এটা একটা সার্বজনীন ক্লাব, সকল জাতি ধর্ম ভেদাভেদ ভুলে এই আমরা আপনাদের জন্য সাংবাদিকতা করি। তো আজকে আপনাদের যে মত প্রকাশের যে অভিপ্রায় সেটা প্রকাশ করবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি লিখিত বক্তব্য পাঠ করেন। অনেক ধন্যবাদ শাহ মুস্তাফিজুর বেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সম্মানিত সুধীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। আমি শুরুতেই বেলাল বলেছেন এবং ব্যানারের মধ্যে আছে যে আমরা কী কারণে আজকে এটা করছি। আমরা এই লিখিত বক্তব্য আমরা প্রিন্টার আছে, আপনার সবাইকে দেবো। আমরা স্টার্টিং করা হয়নি, এটির সাথে প্রেজেন্টেশনের সুবিধার জন্য এটা একটা ইলেকট্রনিক প্রেজেন্টেশন আমরা নিয়ে আসছি। স্ক্রিনে আমরা বুলেট পয়েন্ট করে পয়েন্টগুলো আমরা দেখাবো এবং বলবো আর কি। একই সাথে এই প্রেজেন্টেশন জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের বাচ্চু ভাই, আমাদের একজন কমিটির সদস্য, এবং তাকে আমি ধন্যবাদ জানাই। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এই প্রেজেন্টেশনের মধ্যে। পয়েন্ট আকারে আমরা বুলেট পয়েন্ট করছি কুইকলি, এরপরে আমরা একটা আলোচনার মধ্যে যাব। আমাদের প্যানেলের যারা আছেন তারা সবাই আলোচনা করবেন। আমরা প্রথমে আমি বলি যে ফোরাম ফর সেকুলার বাংলাদেশ ইউকে, এটা আমরা এটা করছি। আমরা অবশ্যই একটা সাংগঠনিক গ্রুপ আছে আমাদের, কিন্তু আমরা করছি ইউকে প্রবাসী কনসার্ন, যে আমরা যা প্রবাসী যারা আছে ডায়াসপোরা দেশের ব্যাপারে আমরা যারা চিন্তিত। আগামী দুদিন পরে একটা নির্বাচন আসছে, নির্বাচন সম্পর্কে আমাদের কিছু উৎকণ্ঠা আছে, বিশেষ করে এই নির্বাচনের মিটিং টু নির্বাচন বা বিশেষ করে নির্বাচন পরবর্তী সহিংসতা যেটা হয়েছে বিষয়ের সংখ্যা, সেই বিষয়েই আমরা ডায়াসপোরার পক্ষ থেকে এই সম্মেলনে আরও কিছু কাজ আমরা করছি। আমরা এর মধ্যে আমরা বর্ণনা করবো কী কী আর কী করেছি। তো প্রথম স্লাইডে আমরা দেখছেন যে বাংলাদেশের নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের হামলা, এটি হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আছে আপনাদের সাথে আলোচনা। সাধারণ নির্বাচনের পর সহিংসতার বিস্তারিত বিশ্লেষণ, ধরন, পরিমাণ এবং জাতীয় আন্তর্জাতিক দায়িত্ব সম্পর্কে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব।
নির্বাচনের পর সহিংসতার ধরন ও প্যাটার্ন। নির্বাচনের পরের সময়গুলোতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত প্রতিশোধমূলক এগুলো হয়। একটা প্যাটার্ন হচ্ছে প্রতিশোধমূলক হয়। উদ্দেশ্য থাকে রাজনৈতিক প্রতিশোধ, জমি দখল, বয়স সৃষ্টি, পরবর্তী নির্বাচনে ভোট নিশ্চিত করা, সংখ্যালঘুদের তুচ্ছ লক্ষ্য হিসাবে বিবেচনা করা, মানে তারা হচ্ছে ইজি টার্গেট। নির্বাচন পরের সহিংসতার ধরন থাকে আপনার নির্বাচনের ফলের উপর নির্ভর করে স্থানীয় ক্ষমতার পরিবর্তন হয়, গুজব, অভিযোগ, মবের হিংসাত্মক কার্যকলাপ। অপরাধের মধ্যে রয়েছে ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ, মন্দিরে হামলা, জোরপূর্বক উচ্ছেদ। পরবর্তী নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর হামলার মাত্রা নির্বাচন পরবর্তী অগাস্ট ডিসেম্বর 2024 থেকে 2184টি ঘটনা, জানুয়ারি টু নভেম্বর 2025 এই জাস্ট গত 11 মাসে 489টি ঘটনা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জেলা কেন্দ্রিক এই জেলাগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে। নেক্সট 2025 সালে 73টি ধর্ম অবমাননা সম্পর্কিত ঘটনা ঘটে। প্রায়শই নির্বাচন বা স্থানীয় ক্ষমতার পালাবদলের পরে ঘটে। মবের আক্রমণ এবং গ্রেপ্তারকে বৈধতা দেওয়ার জন্য ধর্ম অবমাননা করা হয়েছে বলে বলা হয়। হত্যাকাণ্ড এবং রহস্যজনক মৃত্যু, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই দেখছেন যে এটা নিয়ে আলোচনা হচ্ছে। 2025 সালে 90 জন সংখ্যালঘু নাগরিক সন্দেহজনক পরিস্থিতিতে খুন হয়েছে। অনেকের মৃত্যু নির্বাচন সম্পর্কিত প্রতিশোধের কারণে হয়েছে বলে ধারণা করা হয়। নির্বাচনের পর যৌন সহিংসতা, মোট ভিকটিম 1909 নারী এবং কন্যা। এটা হচ্ছে যৌন সহিংসতা। আমরা 2001 সালে হচ্ছে মেইন এটা হয়েছে, কিন্তু অন্যান্য সময় হয়েছে, কিন্তু এটা হচ্ছে টোটাল ফিগার। ধর্ষণের মামলা আছে 789টি। শিশু ভিকটিম 455 জন 18 বছর নিচে যারা ধর্ষিত হয়েছে। যৌন সহিংসতা ব্যবহৃত হয়েছে সমষ্টিগত শাস্তি হিসাবে, অর্থাৎ একটা এই সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, তাদেরকে ব্লেম করা হয়েছে ফর দেয়ার লস, বা বলা হচ্ছে যারা হচ্ছে অমুক এই পার্টির সমর্থক হিসাবে করে তাদের উপরে নির্যাতনগুলো চালানো হয়েছে। মব সহিংসতার পরিসংখ্যান, আমরা সবাই জানি মব ব্যাপার। আমাদের পরিসংখ্যান বলছে যে ঘটনা ঘটছে 276টি মব, এবং এই মবের কারণ মৃত্যু হয়েছে 156। এটা কি 24 সালের পরের মব? আমরা নতুন যে মবের কথা বলছি এটি। আহত হয়েছেন 242 জন। তো এটা হচ্ছে এই মবটা হচ্ছে আইনের শাসনের পরিবর্তে আপনার এই গণবিচার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিজে নিজে আইন কোর্টের বিচার না করে পাবলিক ট্রায়াল। হেফাজত এবং কারাগারে মৃত্যু, আপনারা দেখেছেন গতকালও আমাদের একজন বর্ষিয়ান রাজনীতি নেতা কারাগারে মৃত্যু। সরকারি হেফাজতে সংঘর্ষে নিহতের মৃত্যুর ঘটেছে 31 জনের, কারাগারে মৃত্যু 80 জনের। এগুলো হচ্ছে সাম্প্রতিক হিসাবে। সাংবাদিকদের উপর আক্রমণ, সহিংসতা কভার করার সময় 293টি হামলা হয়েছে সাংবাদিকদের উপর। নিহত হয়েছেন 2 জন সাংবাদিক, আহত হয়েছেন 256 জন সাংবাদিক। নির্বাচন পরবর্তী অপরাধ লুকানোর জন্য সাংবাদিকদের চুপ করানো হয়, মানে এটা আমাদের কমেন্ট এই অর্থে যে এই সাংবাদিকদেরকে এই নির্যাতন করে হয়েছে যাতে এই সাংবাদিকরা সাহস না করেন এই নির্বাচনী অপরাধগুলোকে প্রচারের ক্ষেত্রে। আমরা এই যে সহিংসতাকে আমরা বলছি, যেটা হচ্ছে গণতান্ত্রিক সংকটের বিষয়। মানে মানুষ যে তার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের বাধা।
প্রতিশোধের শিকার হওয়ার আশঙ্কায় সংখ্যালঘু ভোট দিতে ভয় পান, এবং আপনারা সবাই জানেন এগুলো আল জাজিরা এবং অন্যান্য মিডিয়ার মধ্যে বিবিসি তুলে নিয়ে আসছে তারা কী অবস্থায় আছেন। নাগরিকরা হুমকির মুখে ভোট দিলে নির্বাচন বৈধতা হুমকির মুখে ভোট দিলে বৈধতা হারায়। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল। ডেমোক্রেসি হচ্ছে আপনি ফ্রি উইল, আপনি আপনার ভোট দেবেন, কিন্তু আন্ডার ডিউরেস যদি দেওয়া হয়, সেই ব্যাপারটা নিয়ে ঘটছে বাংলাদেশে, তাইলে পরে এটা কোনো বৈধতা পাবে না বলে আমরা মনে করি। এখন এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে, এটার ব্যাপারে আমরা কি করতে পারি, এই কাজটা আমরা কিছুটা করেছি আপনাদের মাধ্যমে। আমাদের ডায়াসপোরার সবাইকে, দেশের মানুষকে এবং অন্যান্য যারা আছেন সংশ্লিষ্ট সরকার, সবাইকে আমরা কিছু সুপারিশ দিতে চাই। প্রথমত হচ্ছে আমরা মনে করি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা উচিত সরকার এবং যারা মেইন প্লেয়ার আছে রাজনৈতিক দল, এদের উপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা, আন্তর্জাতিক চাপ নির্বাচন পরবর্তী সহিংসতা পুনরাবৃত্তি না করতে সাহায্য করে। এটা যদি হয়, অ্যাওয়ারনেসটা হয়, এটা যুক্তরাজ্যকে সম্পৃক্ত করা, যেহেতু আমরা এখানে আছি, এই বিষয়ে আমাদের সুপারিশে যুক্তরাজ্যের এমপি এবং হাউস অব লর্ডসের সদস্যদের সাথে সরাসরি আলোচনা করে সংসদে প্রশ্ন বিতর্কের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করা, যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থার সাথে সাহায্যের জন্য সংযোগ স্থাপন করা, যুক্তরাজ্যের বিভিন্ন মিডিয়াকে অবহিত করা, জাতিসংঘকে সম্পৃক্ত করা, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে বিভিন্ন তথ্যাবলী প্রদান, ধর্মীয় স্বাধীনতা এবং নারীর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ দূতের কাছে বিভিন্ন তথ্যাবলী প্রদান, জাতিসংঘের স্বাধীন তথ্য অনুসন্ধান মিশনের কাছে দাবি উত্থাপন, অ্যামনেস্টি, HRW সহ সকল, হিউম্যান রাইটস ওয়াচ সহ সকল মানবাধিকার সংগঠনের কাছে নির্যাতনের প্রকৃত তথ্য প্রদান, ইন্টারন্যাশনাল রিপোর্টিং টু কাউন্টার ডেনায়াল। যারা করে তারা আচ্ছা, ডিনায়ালের মানে ব্যাপার হচ্ছে যে এই সবসময় আপনারা জানেন যে করা হয়, এটাকে এই সংখ্যালঘু আক্রমণ হয়, বলা হয় যে এটা সংখ্যালঘুর আক্রমণ, এটাকে টুইস্ট করে বলা হয় যে এটা আওয়ামী লীগ করে এখানে করেছে, যে বা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মিডিয়াতে বলছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। এগুলো হচ্ছে ডিনায়াল, এটাকে কাউন্টার ডিনায়াল করার স্ট্র্যাটেজিক ব্যাপার রয়েছে, কারণ যারা ডিনায়াল করছেন তাদের প্রভাব রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। বাংলাদেশি রাজনৈতিক দলের নেতৃত্বকে সম্পৃক্ত করা, সকল দলের পক্ষ থেকে ধর্মীয় নির্যাতন বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করা, এই কমিটমেন্টটা আদায় করা, রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে বিচার নিশ্চিত করার জন্য চাপ অব্যাহত রাখা, প্রবাসী এবং নাগরিক সমাজের পদক্ষেপ, প্রবাসীর পক্ষ থেকে যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা, সকল প্রবাসী মিডিয়াকে সম্পৃক্ত করে তথ্যাবলী প্রদান করা, সাম্প্রদায়িক সংঘাতে বক্তব্য দিয়ে সাক্ষ্য সম্বলিত আন্তর্জাতিক প্রচারণা করা। আচ্ছা, আমাদের সর্বশেষ হচ্ছে যে অবিলম্বে যা পরিবর্তন করা আবশ্যক, সংখ্যালঘু এলাকার জন্য নির্বাচন না আসবে আপনি এর পরে অবিলম্বে যা করা দরকার, সংখ্যালঘু এলাকার জন্য নির্বাচন পরবর্তী নিরাপত্তা পরিকল্পনা, স্বাধীন পর্যবেক্ষণ সেল, সাম্প্রদায়িক সহিংসতার জন্য দ্রুত বিচার ব্যবস্থা করা, নির্বাচন পরবর্তী সংঘাতের বিরুদ্ধে সহিংসতা একটা নিয়মে পরিণত হয়েছে, সব নির্বাচনে পরি হয়েছে, কোনো নির্বাচনের পরে বেশি, কোনো সময় কম। 2001 সাল হচ্ছে স্ট্যান্ড আউট ওয়ান। আন্তর্জাতিক চাপ হস্তক্ষেপ নয়, এই জিনিসটা একটা বলছি প্রিন্সিপাল, কারণ এগুলো হচ্ছে মানুষের বেসিক হিউম্যান রাইটসের ব্যাপার। এটা হিউম্যান রাইটস কোনো দেশীয় বাউন্ডারির মধ্যে পড়ে না, এটা একটা আন্তর্জাতিক দায়িত্ব, সবার দায়িত্ব, এবং এটা এই ভায়োলেশনটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ। তো এই যে এই ক্ষেত্রে যারা কাজ করবেন মানুষের এটা কেউ যদি আন্তর্জাতিক চাপ হিসেবে দেখার সুযোগ নেই।
এবং ফাইনালি আমরা বলছি যে সংখ্যালঘু নিরাপত্তা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্র হচ্ছে আপনার বাই এছাড়া অনেকেই মনে করে যে এটা সংখ্যাগুরুদের একটা তন্ত্র। এটা ইন প্র্যাকটিস গণতন্ত্র হচ্ছে সংখ্যালঘুদের অধিকার রক্ষা কবচ। এটা যদি করতে না পারে তাহলে গণতন্ত্র হবে না। এটা এখন তন্ত্র এবং আরও যে সমস্ত ফ্যাসিজম এবং অন্যান্য যে সমস্ত বিকৃত রূপ আমরা দেখেছি সেইগুলি হয়। তো গণতন্ত্র হচ্ছে এটার মাপকাঠি হচ্ছে সংখ্যালঘু কতভাবে কি নিরাপদে তার নাগরিক অধিকার এক্সারসাইজ করতে পারছে, সেটি হচ্ছে গণতন্ত্র। এটুকু বলে ফেলেছি মনে হয় শেষ। তো এটি আমাদের শেষ। আমি শুধু শেষ করার আগে একটা জিনিস বলতে চাই, এগুলো আমরা হচ্ছে ওভারঅল প্রিন্সিপাল আমরা কী করার দরকার আমরা বলেছি। আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই বিষয়ে আমরা যা করেছি সেটা একটু বলে আমার আলোচনা শেষ করবো। সেটা হলো যে আমরা আপনার মেমোরেন্ডাম দিয়েছি ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ ফরেন সেক্রেটারি আছে এবং আমাদের সদস্যরা অন্যরা আমরা এমপিদের কাছে আমরা চিঠি দিয়েছি। এটা করে অ্যাওয়ার করেছি যে একটা বিপদ আসছে, ইউ ডু ইউর বিট। এই কাজটা আমরা করেছি। আমরা দেশে বাংলাদেশ সরকারকে অ্যাডভাইজার কাছে আমরা পাঠিয়েছি, আর্জেন্ট ইমেইল করে পাঠিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি যে সরকার যাতে একটা দায়িত্ব নেয়। সরকারের কাজ আমরা সবাই জানি, এই বিষয়ে সরকার হচ্ছে প্রধান দায়িত্ব। সরকারের সঙ্গে বাহিনী আছে, তাদেরকে এই নিরাপত্তার বিধান তাদেরই করতে হবে। আমরা বলেছি, দাবি করেছি যে নির্বাচনের দিন থেকে শুরু করে 15 দিন পর্যন্ত যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় আসছে সেখানে বাংলাদেশের স্ট্রাইক ফোর্স সহ আপনার র্যাব, পুলিশ এবং বিজিবি টহল বজায় রাখতে হবে। এটা হচ্ছে একদম অতি প্রয়োজনীয় একটা কাজ, গভর্নমেন্টকে এটা করতেই হবে। আমরা বলছি যে মানুষকে প্রিপেয়ার করার জন্য, মানুষকে অ্যাওয়ার করার জন্য প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে আমরা আহ্বান করছি তারা যেন প্রকাশ্যে এই বিষয়ে হাইলাইট করেন এবং কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না বলে ঘোষণা দেন প্রকাশ্যে। আনফর্চুনেটলি আজকে প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন ওই জাতির উদ্দেশ্যে, সেখানে এই ধরনের কোনো কিছু উনি বলেন নাই। আমরা আমাদের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছেন। আমরা আপনাদের মাধ্যমে দাবি করছি যে আমরা এই সমস্ত প্রধান যারা প্রতিদ্বন্দ্বী দল আছেন তারাই হবেন আপনার বেসিক্যালি পারপিট্রেটর, যারা এই সহিংসতা করতে পারেন। তাদেরকে এই আমরা দেখছি, আপনারা মিডিয়াতে দেখছেন যে হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে চাচ্ছেন, সংখ্যালঘু যারা এলাকায় বলছেন যে আপনার নিরাপত্তা আমরা দেব, উইথ কন্ডিশন যে আমাদেরকে ভোট দিলে পরে নিরাপত্তা হবে। আমরা এটা শুনতে চাই না। এটা অর্থ কি? ভোট না দিলে তোমার উপর আক্রমণ হবে। আমরা দাবি করছি তাদেরকে প্রকাশ্যে কমিট করতে হবে যে হারি বা জিতি সংখ্যালঘুকে আমরা স্কেপগোট বানাবো না, তাদের উপর কোনো আক্রমণ করব না। এই ঘোষণা তাদের কাছ থেকে আসতে হবে। আসেনি এখনও, আমি জানি না এখনও সময় আছে কিনা। এরপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের বাকি যারা আমরা আছি, আমাদের সিভিল সোসাইটি, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক সামাজিক সংগঠন, সবাইকে দায়িত্ব নিতে হবে যার যার এলাকায়, ঝুঁকিপূর্ণ এলাকায় হিউম্যান শিল্ড তৈরি করে প্রচারণা করে পাহারা বসিয়ে যে যাতে এই দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের আক্রমণ করতে না পারে। আমাদের কাজগুলো এই সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এই কাজগুলো করতে হবে।